সাহেব চরমনায় হুজুরের বক্তব্য স্পষ্ট। আপনি যতটুকু ভোট পেয়েছেন ততটুকু ম্যান্ডেট নিয়ে আপনি সংসদে যান, আপনার কি বক্তব্য আছে সেই বক্তব্যটা সংসদে উপস্থাপন করেন। আপনাদের জন্য সংসদ ভবন দেওয়া হয়েছে, আপনাদের জন্য এসি দেওয়া হয়েছে, চেয়ার দেওয়া হয়েছে। আপনারা যতগুলো দল আছেন, যতগুলো পার্সেন্ট ভোট পেয়েছেন, যুক্তি দেন, পাল্টা যুক্তি দেন, তর্ক করেন, যেটা ফাইনাল ডিসিশন হন সেটা নিয়ে দেশকে এগিয়ে যান। এটা হলো পীর সাহেব হুজুরের বক্তব্য। এইটা যদি পিয়ার পদ্ধতি যদি না হয় তাহলে আগের সেই তিমিরে আমাদের ফিরে যেতে হবে। একদল ক্ষমতায় যাবে, আর একদল আবার আন্দোলন এবং সংগ্রাম করে তাদেরকে নামানোর জন্য জ্বালাও পোড়াও করবে, রাস্তাঘাট অবরোধ করবে, গাড়ি ভাঙচুর করবে, অগ্নিসংযোগ করবে। কথা কিনা বন্ধুরা আমার? অতএব আমাদের মেসেজ, আমাদের বক্তব্য স্পষ্ট। বাংলাদেশকে যদি স্থিতিশীল রাখতে চান, বাংলাদেশকে যদি উন্নয়নের দিকে হাঁটার যাত্রা শুরু করে দিতে চান, তাহলে পিয়ার পদ্ধতি ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নাই নাই নাই। প্রিয় ভাইরা আমার, 1978 সাল, 1978 সালে যে দেশটা খাবার পেত না, মানুষের কাছে ধার করে খাবার খেত, পরনের পোশাক পেত না, সেই রাষ্ট্রটার আজকে চিত্র বলব। 1978 সালে চায়নার অবস্থা এরকম ছিল যে দেশে প্রায় প্রতিনিয়ত দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। আর এই 78 সাল থেকে 2024 সাল পর্যন্ত তাদের কথা চিন্তা করেন। আজকে চায়না পুরো পৃথিবীর মধ্যে বাণিজ্যের দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে টপ পজিশনে অবস্থান করছে। কথা কিনা ভাইরা আমার? আজকে আপনার গায়ের কথা যদি চিন্তা করেন, আপনার পরনের পোশাকের কথা যদি চিন্তা করেন, আপনার টুপিটার কথা যদি চিন্তা করেন, আপনার বুতামের কথা যদি চিন্তা করেন, যদি বলি যে এই বুতামটা কোথা থেকে এসছে, আমরা নির্দ্বিধায় বলতে পারি এই বুতামটা চায়না থেকে আমদানি করা হয়েছে। যদি টুপির কথা চিন্তা করেন, আপনাদের এই এলাকা তো সুতার দিক দিয়ে উন্নত, পোশাকের দিক দিয়ে বলেন কোথা থেকে আসছে, অধিকাংশটাই চায়না থেকে এসছে। কিন্তু যে চায়না 1978 সালের আগে খাবার পেত না, দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, কিন্তু মাত্র 47 বছর বয়সে, মাত্র 47 বছর সময়ের মধ্য দিয়ে তারা পৃথিবীতে আমেরিকাকে টেক্কা দিয়ে কথা বলে। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? তাহলে এই 47টা বছরে তারা কি করেছে? তারা কি করেছে? আমরা যদি তাদের ইতিহাস রিসার্চ করি, আমরা দেখি তারা কৃষি খাতে উন্নয়ন করেছে, তারা শিল্প খাতে উন্নয়ন করেছে, এবং তারা বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে তারা অন্য অন্য দেশকে আমন্ত্রণ জানিয়েছে। এই আমন্ত্রণ জানানোর কারণে 1947 সালে, 1978 সালে চায়নাতে 96 কোটি লোক বসবাস করত। যে দেশে সবসময় দুর্ভিক্ষ এবং ক্ষুধা এবং মন্দা ছিল, সেই 96 কোটি মানুষ নিয়ে চায়না আজ ঘুরে দাঁড়িয়েছে। আমেরিকাকে টেক্কা দিয়ে, পাল্টা তারা যুক্তি দিয়ে, হুমকি দিয়ে তারা কথা বলে। তাহলে এই 47টা বছর তারা কি করেছে? তারা তাদের কৃষিক্ষেত্রকে তারা উন্নয়ন করেছে, আধুনিক যন্ত্রপাতি দিয়ে তারা চাষাবাদ করেছে, তারা শিল্পক্ষেত্রকে উন্নয়ন করেছে, তাদের দেশে বিদেশি বিনিয়োগকে শক্তিশালী করার জন্য বিদেশি দেশকে আমন্ত্রণ জানিয়েছে। আপনারা জানেন পশ্চিমা দেশগুলো তারা কি করে? তারা প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং রিসার্চের জন্য যে অর্থ ব্যয় করে সেটা পুরো পৃথিবীর অন্য কোনো দেশ ব্যয় করে না। তখন চায়না কী করেছে? তাদের এই প্রজেক্টটিকে তাকে বলেছে, আপনারা আমার দেশে ইন্ডাস্ট্রি করেন, কারখানা করেন, ফ্যাক্টরি করেন, আমরা আপনাদের ভ্যাট মুক্ত করব, শুল্ক মুক্ত করব। আর এটার কারণে পুরো পৃথিবীর মানুষ যখন এসে চায়নাতে ইন্ডাস্ট্রি শুরু করলো, তখন চায়না সরকার ওই দেশের 96 কোটি মানুষকে তাদের টেকনোলজি, তাদের অর্থনৈতিক, তাদের কৃষি, তাদের শিল্প, তাদের প্রযুক্তিকে শিখিয়ে দিল। আর এই শিখানোর পরে তারা কি করেছে? ওই বিদেশি বিনিয়োগের থেকে যে ইন্ডাস্ট্রি হয়েছে, তখন চায়না সরকার তার জনগণ যখন উন্নত হয়ে গেছে, প্রশিক্ষিত হয়েছে, তারা পাল্টা আরও ফ্যাক্টরি তৈরি করেছে। আর এই ফ্যাক্টরি তৈরি করার কারণে তারা পুরো পৃথিবীর কাছে সারা বিশ্বে বিভিন্ন ধরনের কম দামি প্রোডাক্ট বিক্রি করে তারা বিশ্বের মতো উন্নত দেশ হয়েছে। কথা কিনা ভাইয়ের আমার? তাদের এই 47 বছরের ইতিহাস হলো এটা। আর বাংলাদেশের ইতিহাস, আমরা 1971 সালে স্বাধীন হয়েছি, আর আমাদের বয়স আজকে 2025। তার মানে হলো আমরা প্রায় 54টা বছর হলো আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে। কিন্তু এই 54টা বছরে আমাদের দেশ কি হয়েছে সেটা আপনাদের কাছে স্পষ্ট। যারা এই 54 বছর এই বাংলাদেশ শাসন করেছে, অধিকাংশ নেতা এবং নেত্রী চোর ছিল। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? চায়নার নেতা নেত্রীরা দেশপ্রেমিক ছিল, আর আমার দেশের নেতা নেত্রীরা তারা চোর, তারা গুন্ডা, তারা বদমাইশ, তারা বাটপার, জনগণের টাকা লুটপাট করে খেয়েছে। প্রিয় ভাইয়ের আমার, তাদের 47 বছর, আমাদের 54 বছর। এই 54 বছরে আমরা অর্থনৈতিক মুক্তি পাই নাই। কথা কিনা ভাইয়ের আমার? এই জন্য কেন হয়েছে এটা? এটা হয়েছে হলো বিগত যে নির্বাচন পদ্ধতি ছিল, একদল ক্ষমতায় যায় আর এক দল বিরোধী দল থাকে। যে দল ক্ষমতায় যায় তারা রাষ্ট্র পরিচালনা করতে চায়, আর বিরোধী দল কি করে? নির্বাচনের পরের দিন হরতাল দেয়, দেয় কি দেয় না?
জনগণের টাকা সেখানে কি করে? গাড়ি ভাঙচুর করে, রাস্তা অবরোধ করে, মানুষের বাড়িঘর জ্বালিয়ে দেয়। এই জ্বালিয়ে দেওয়ার কারণে রাজনৈতিক যে অস্থিতিশীলতা বাংলাদেশে বিরাজ করে, এই বিরাজ করার কারণে বিদেশি ইনভেস্টররা বাংলাদেশে ইনভেস্ট করতে চায় না, আর সে কারণেই বাংলাদেশ উন্নয়নের দিক দিয়ে হাঁটতে পারে না। কথা ঠিক কিনা ভাইয়ের আমার? প্রিয় ভাইয়ের আমার, এই জন্য পীর সাহেব চরমোনাই এই 24-এর আন্দোলন পরবর্তীতে একটা স্পষ্ট বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্য হলো কি, নির্বাচন পরবর্তীতে বাংলাদেশকে যদি স্থিতিশীল রাখতে চান, বাংলাদেশকে যদি শান্ত রাখতে চান, তাহলে পিআর পদ্ধতি ছাড়া কোনো বিকল্প নাই। পীর সাহেব চরমোনাই হুজুরের বক্তব্য স্পষ্ট। আপনি যতটুকু ভোট পেয়েছেন ততটুকু ম্যান্ডেট দিয়ে আপনি সংসদে যান। আপনার কি বক্তব্য আছে সেই বক্তব্যটা সংসদে উপস্থাপন করেন। আপনাদের জন্য সংসদ ভবন দেওয়া হয়েছে, আপনাদের জন্য এসি দেওয়া হয়েছে, চেয়ার দেওয়া হয়েছে। আপনারা যতগুলো দল আছেন, যতগুলো পার্সেন্ট ভোট পেয়েছেন, যুক্তি দেন, পাল্টা যুক্তি দেন, তর্ক করেন, যেটা ফাইনাল ডিসিশন হন সেটা নিয়ে দেশকে এগিয়ে যান। এটা হলো পীর সাহেব হুজুরের বক্তব্য। এইটা যদি পিআর পদ্ধতি যদি না হয়, তাহলে আগের সেই তিমিরে আমাদের ফিরে যেতে হবে। এক দল ক্ষমতায় যাবে, আর এক দল আবার আন্দোলন এবং সংগ্রাম করে তাদেরকে নামানোর জন্য জ্বালাও পোড়াও করবে, রাস্তাঘাট অবরোধ করবে, গাড়ি ভাঙচুর করবে, অগ্নিসংযোগ করবে। কথা কিনা বন্ধুরা আমার? অতএব আমাদের মেসেজ, আমাদের বক্তব্য স্পষ্ট। বাংলাদেশকে যদি স্থিতিশীল রাখতে চান, বাংলাদেশকে যদি উন্নয়নের দিকে হাঁটার যাত্রা শুরু করে দিতে চান, তাহলে পিআর পদ্ধতি ছাড়া বিকল্প কোনো পদ্ধতি নাই নাই নাই। প্রিয় ভাইরা আমার, আমার দেশের সেই চায়নাতে 96 কোটি মানুষ ছিল, আমার দেশে 20 কোটি মানুষ। এই 20 কোটি জনগণের 40 কোটি হাত রয়েছে। এই 40 কোটি হাত যদি বাংলাদেশের উন্নয়নের জন্য একসাথে জেগে ওঠে, তাহলে পুরো পৃথিবীর মধ্যে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হবে। কথা কিনা ভাইরা আমার? আমরা আর একটা কথা বলে শেষ করব। চায়নার কথা আপনাদের বললাম, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার কথা বলি। বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা আছে, এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একটা ছেলে শিক্ষিত হয়ে কি কাজটা করে বলেন তো? এখানে আমাদের যে ডিপার্টমেন্ট রয়েছে, এই ডিপার্টমেন্টে একটা ছেলে অনার্স করে, মাস্টার্স করে, করেটা কি? কর্মমুখী শিক্ষা ব্যবস্থা না থাকার কারণে বাংলাদেশের লক্ষ লক্ষ বেকার যুবক রয়েছে। কথা কিনা ভাইরা আমার? বাবা মা 20 বছর 25 বছর তাদেরকে মাথার গাম পায়ে ফেলে টাকা উপার্জন করে পড়াশোনা শিখতে দেয়, ইউনিভার্সিটিতে পড়ায়, আর ইউনিভার্সিটিতে অনার্স মাস্টার শেষ করে সে বেকারত্বের বোঝা নিয়ে তারা সমাজে বসবাস করে। কিন্তু আমাদের পীর সাহেব হুজুরের বক্তব্য হলো, যদি আমাদের শিক্ষা ব্যবস্থা এরকম আদলে করা যায়, যে আদলে শিক্ষা ব্যবস্থায় শিক্ষিত হয়ে একটা ছেলে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা, কর্মমুখী শিক্ষা গ্রহণ করতে পারবে, তখন একটা ছেলে কি হবে? ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে, আবিষ্কারক হবে, গবেষক হবে, প্রোডাক্টিভ হবে, সে প্রোডাকশন করতে পারবে। তখন এই 20 কোটি মানুষের 40 কোটি হাত বাংলাদেশের উন্নয়নে আপনারা বলেন কাজে লাগবে কি লাগবে না? আমরা যদি ক্ষমতায় আসতে পারি, ইসলাম যদি ক্ষমতায় আসে, আমরা এই শিক্ষা ব্যবস্থাকে চেঞ্জ করে একটা কর্মমুখী শিক্ষা ব্যবস্থার প্রণয়ন করব, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একটা ছেলে প্লে থেকে শুরু করে ইন্টারমিডিয়েট শেষ করে এসএসসি অনার্স এবং মাস্টার্স শেষ করে সাথে সাথে সেজন্য একটা প্রোডাক্ট আবিষ্কার করতে পারে। এরকম একটা আমরা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করব ইনশাল্লাহ। আপনাদের কাছে দাবি রেখে যাই, আপনারা কি এবছর ইসলামকে ক্ষমতায় দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য, বাংলাদেশের পরিস্থিতির উন্নয়নের জন্য ইসলামের পক্ষে জান এবং মাল দিয়ে ইসলামের প্রার্থীকে বিজয় করার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।